দেখো 121 নম্বর, ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর? তো এখানে দেখো যে অর্ধায়ু হচ্ছে একটা মৌলের যত সংখ্যক পরমাণু রয়েছে ঠিক তার অর্ধেক সংখ্যক পরমাণুতে পরমাণু ক্ষয় হতে যে সময় লাগে সেটা হচ্ছে ওই পরমাণুর অর্ধায়ু। এখন দেখো যে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার একটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের পারমাণবিক ভর 235 আর এর অর্ধায়ু হচ্ছে 704 মিলিয়ন বছর। 704 মিলিয়ন বছর, তার মানে একটা ইউরেনিয়াম পরমাণুতে মোট যত সংখ্যক পরমাণু থাকে ঠিক তার অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হতে 704 মিলিয়ন বছর সময় লাগে। এরপরে দেখো 122 নম্বর, 1 কেজি বস্তুকে যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা হয় তাহলে কত কিলোওয়াট আওয়ার শক্তি উৎপন্ন হতো? তো এখানে দেখো যে আমরা জানি E ইজ ইকাল টু mc স্কোয়ার। শক্তি বের করার সূত্র হচ্ছে E ইজ ইকাল টু mc স্কোয়ার, যেখানে mটা হচ্ছে বস্তুর ভর এবং সিটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান হচ্ছে মুখস্থ মান 3 গুণন 10 টু দি পাওয়ার 8। হ্যাঁ, প্রতি সেকেন্ডে আলো 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আর এই পৃথিবীতে সবচাইতে বেশি বেগ সম্পন্ন হচ্ছে আলোর বেগ। আলোর বেগের চাইতে আর কোনো কিছুর বেগ বেশি নয়। তো এখন দেখো যে এখানে বস্তুর ভর হচ্ছে 1 কেজি, তাহলে 1, আর আমাদের হচ্ছে আলোর বেগ হচ্ছে 3 গুণন 10 টু দি পাওয়ার 8 তারপরে স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 16 জুল। তো এটাকে আমাদেরকে কিলোওয়াট আওয়ার এটাতে কনভার্ট করতে হবে। তো এখন দেখো আমরা জানি 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল সমান সমান 1 কিলোওয়াট আওয়ার। তো এটা আমরা মুখস্থ রাখবো, এই মানটা আমরা হচ্ছে মুখস্থ রাখবো যে 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল সমান সমান 1 কিলোওয়াট আওয়ার। তো 9 গুণন 10 টু দি পাওয়ার 16 জুল সমান সমান হবে যে 9 গুণন 10 টু দি পাওয়ার 6 গুণন 1 ডিভাইডেড বাই এই যে 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6। তাহলে এটা দ্বারা ভাগ করলে আমরা কিলোওয়াট আওয়ারে পেয়ে যাব। তো অ্যান্সার আসবে 2.5 গুণন 10 টু দি পাওয়ার 10 কিলোওয়াট আওয়ার। একই রকম ভাবে এভাবে আমরা হচ্ছে দেখো পরের 123 নাম্বারটা দেখো যে 1 কেজি ভরের বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে শক্তির পরিমাণ কত হবে? তো এখানে দেখো ভর হচ্ছে এখানে হচ্ছে 1 গ্রাম। তো ভর হচ্ছে 1 গ্রামে দেওয়া আছে, তাহলে এই গ্রামটাকে আমাদেরকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো আমরা জানি 1 গ্রাম 1000 গ্রামে 1 কেজি। তো গ্রাম থেকে যখন আমরা কেজিতে যাব, ছোট একক থেকে যখন আমরা বড় এককে যাব তখন অবশ্যই ভাগ করতে হবে। এজন্য আমরা গ্রাম থেকে যখন কেজিতে যাব তখন 1000 দ্বারা ভাগ করতে হবে। তো 1000 দ্বারা ভাগ করা যে কথা, গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 3 করাও একই কথা। 10 ইনভার্স 3ও যে কথা, 1000 দ্বারা ভাগ করা একই কথা। এজন্য আমরা এখানে 1000 দ্বারা ভাগ করা বোঝাতে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করেছে। তো এখন দেখো তাহলে 1 গ্রাম সমান সমান 1 গুণন 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। তো এখন দেখো আমরা জানি শক্তি বের করার সূত্র, শক্তি E সমান সমান mc স্কোয়ার। তো এখানে দেখো আমাদের m এর মান হচ্ছে 1 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 3 এবং c হচ্ছে আমাদের আলোর বেগ, এটা আমাদের মুখস্থ মান 3 গুণন 10 টু দি পাওয়ার 8 এবং এটার পরে স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে মান আসে হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে মান আসে হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 13 জুল। 9 গুণন 10 টু দি পাওয়ার 13 জুল। তো এইটাকে আমরা যখন কিলোওয়াট আওয়ারে কনভার্ট করব তখন এটাকে আমরা 3 গুণন 10 টু দি পাওয়ার 3.6 গুণন 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 এটা দ্বারা ভাগ করব। এটা দ্বারা ভাগ করব যে 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 এটা দ্বারা ভাগ করব, তাহলে এটা কিলোওয়াট আওয়ারে চলে আসবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আসে 2.5 গুণন 10 টু দি পাওয়ার 7 কিলোওয়াট আওয়ার। 2.5 গুণন 10 টু দি পাওয়ার 7 কিলোওয়াট আওয়ার। কারণ আমরা এটা মুখস্থ রাখবো যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল। আর এর সাথে আরেকটা মান আমরা মুখস্থ রাখবো যে 1 ইলেক্ট্রোভোল্ট। 1 ইলেক্ট্রোভোল্ট সমান সমান 1.6 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 9 জুল।
এই দুটা মান আমরা মুখস্থ রাখবো। এই দুটা মান খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ এবং সৃজনশীল সলভ করার ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা মান আমরা মুখস্থ রাখবো। সেটা হচ্ছে যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল, এবং 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 19 জুল। এরপরে দেখো নিউক্লিয় বিক্রিয়ায় ভর শক্তির সমীকরণ কোনটা, অথবা পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ কোনটা। তো এখানে দেখো আমরা জানি ভর শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ বা পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ একটাই, সেটি হচ্ছে আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E = mc স্কয়ার। ঠিক আছে, যেখানে আলবার্ট আইনস্টাইন বলছেন যে ভর সম্পন্ন যে কোনো বস্তু কণার থেকেই আমরা শক্তি পেতে পারি, এবং সেই শক্তির পরিমাণ হবে বস্তুর ভরের সাথে আলোর বেগের বর্গ গুণ করলে আমরা যেটা পাবো সেই পরিমাণ এনার্জি আমরা সেই বস্তু থেকে পেতে পারি। এখন ভর শক্তির সমীকরণ হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়ার ভর শক্তি সমীকরণটা হলো যে E = mc স্কয়ার। E = mc স্কয়ার। নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ ভর বা শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয় বিক্রিয়ায় মোট ভরের কেবল একটা ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তরিত হয়। পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি ই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে E = mc স্কয়ার। এখানে m হচ্ছে ভর এবং c হচ্ছে আলোর বেগ। এই যে আলোর বেগের মানটা আমরা মুখস্থ রাখবো, 3 গুণন 10 টু দি পাওয়ার 8 ms ইনভার্স 1। একই রকম ভাবে দেখো কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব, সেটা হচ্ছে E = mc স্কয়ার। এরপরে দেখো যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় ফিশন প্রক্রিয়ায় 1 কেজি ভর লোপ পাই তবে নির্গত শক্তি। দেখো এখানে ভর হচ্ছে 1 কেজি এবং আলোর বেগ আমাদের মুখস্থ মান c = 3 গুণন 10 টু দি পাওয়ার 8 ms ইনভার্স 1। আমাদের নির্গত শক্তি E = হোয়াট, এটা বের করতে হবে। তো আমরা জানি E = mc স্কয়ার। তো এখানে m এর মান হচ্ছে 1 কেজি এবং c হচ্ছে 3 গুণন 10 টু দি পাওয়ার 8 এবং এটার পরে স্কয়ার করলে আসছে 9 গুণন 10 টু দি পাওয়ার 16 জুল। এরপরে দেখো প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে 0.7%। এটা আমরা মুখস্থ রাখবো, প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ 0.7%। এরপরে দেখো কোনটি ব্যবহার করে সূর্য কিংবা নক্ষত্ররা তাদের শক্তি তৈরি করে, সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এটা মনে রাখবো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্য কিংবা নক্ষত্ররা তাদের শক্তি তৈরি করে। নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্য কিংবা নক্ষত্ররা তাদের শক্তি তৈরি করে, এটা আমরা মনে রাখবো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। ইউরেনিয়ামের সাথে নির্দিষ্ট শক্তির নিউটনের বিক্রিয়াটা কি, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ইউরেনিয়ামের সাথে যে নির্দিষ্ট শক্তির নিউটনের বিক্রিয়া, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। যে ইউরেনিয়ামের সাথে নির্দিষ্ট শক্তির নিউটনের বিক্রিয়া হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। যে নিউক্লিয় বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় ফিশন বিক্রিয়া। এতে ইউরেনিয়ামের সাথে নির্দিষ্ট শক্তির নিউটনের বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয় চুল্লিতে এই বিক্রিয়া ঘটানো হয়। সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটা আমরা এটা মনে রাখবো, সেটা হচ্ছে দেখো যে নিউক্লিয় ফিশন বিক্রিয়াটা কি। কোন মৌলের অতি বৃহৎ নিউক্লিয়াস যেমন হচ্ছে ইউরেনিয়াম 235। এখানে দেখো ইউরেনিয়ামের ভর হচ্ছে 235 এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ইউরেনিয়ামের অবশ্য আরেকটি আইসোটোপ রয়েছে, সেটি হচ্ছে ইউরেনিয়াম 238। তো এখানে দেখো ইউরেনিয়াম 235 উচ্চ গতিসম্পন্ন নিউটন দ্বারা আঘাত করার ফলে দুটা প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে দুটা ভিন্ন মৌল উৎপন্ন করলে তাকে নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ায় বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ধারণা করা হয় প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয় এই বিক্রিয়ার মাধ্যমে। এখানে যে বিক্রিয়াটা ঘটে দেখো, ইউরেনিয়াম 235 কে যখন একটা নিউটন দ্বারা আঘাত করি তখন ইউরেনিয়াম 235 এই আইসোটোপটা ভেঙে যায়। ভেঙে
প্রায় সমভরের দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। একটা হচ্ছে বেরিয়াম 141 এর পারমাণবিক ভর এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, এবং আরেকটা নিউক্লিয়াস হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টনের পারমাণবিক ভর হচ্ছে 92 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 36। আর একটা নিউটন থেকে পরবর্তীতে তিনটা নিউটন তৈরি হয় এরকম, আর বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে। তো এখানে দেখো ইউরেনিয়ামটার যে ভেঙে সমভরের দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, তার মানে এটাতে একটা অতি বৃহৎ মৌল নিউক্লিয়াস, দেখো অতি বৃহৎ নিউক্লিয়াস ভেঙে দুটা প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়েছে এবং দুটা ভিন্ন মৌল উৎপন্ন করে, তাকে নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলা হয়। এটাকে বিভাজন বিক্রিয়া বলা হয় কেন? কারণ দেখো ইউরেনিয়াম হচ্ছে একটা বৃহৎ মৌল, এই বৃহৎ মৌল ইউরেনিয়ামটা ভেঙে দেখো প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট দুইটা মৌলে পরিণত হয়েছে, তার মানে ভেঙে বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এজন্য নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটাকে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া বলা হয়। তো এখানে দেখো যে বেরিয়ামের ভর হচ্ছে 141 আর ক্রিপ্টনের ভর হচ্ছে 92, তাহলে 233। আর এখানে দেখো যে এখানে একটা নিউটনের ভর 1, তো এখানে নিউটন রয়েছে 3টা, তো এখানে যদি 3টা থাকে তাহলে 233 এবং 3 যোগ করলে 236। তো এই পাশে দেখো আমাদের মোট ভর কিন্তু 236, 235 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে 236, তার মানে এখানে সমভরের দুইটা নিউক্লিয়াসে বিভক্ত হয়েছে। আর পারমাণবিক সংখ্যা দেখো এই পাশের ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা এবং এই পাশের বেরিয়াম ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা যোগ করলে দেখো সমান সংখ্যক হবে। দেখো ইউরেনিয়ামের এখানে পারমাণবিক সংখ্যা 92, এখানে বেরিয়ামের 56 এবং ক্রিপ্টনের 36, তো 56 এবং 36 যোগ করলে দেখো 92 আসে। তার মানে এখানে যে ইউরেনিয়ামটা নিউক্লিয়াসটা ভেঙেছে এটা সমভরের দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, তার কারণ এজন্য আমরা নিউক্লিয় ফিউশন বিক্রিয়াটাকে বলবো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়ার প্রয়োগ ফিউশন বিক্রিয়ায় আর উপর ভিত্তি করে অ্যাটম বোমা তৈরি হয়েছে। এখানে দেখো নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার প্রয়োগটা হচ্ছে ফিউশন বিক্রিয়ার উপর ভিত্তি করে অ্যাটম বোমা তৈরি হয়েছে। দেখো অ্যাটম বোমা, এই অ্যাটম বোমা কিন্তু নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পারমাণবিক চুল্লি সমূহের শক্তির উৎস হচ্ছে এই ফিউশন বিক্রিয়া, যে পারমাণবিক চুল্লি সমূহে যে শক্তি উৎপন্ন করা হয় এটা কিন্তু এই নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার মাধ্যমেই করা হয়। আর ফিউশন বিক্রিয়ার সাহায্যে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। তো আমরা নিউক্লিয় বিক্রিয়ার ভিতরে একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া সম্পর্কে জানলাম। বিশেষ করে আমাদের এই নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার যে বিক্রিয়া, যে ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করলে বেরিয়াম নিউক্লিয়াস, একটা ক্রিপ্টন নিউক্লিয়াস এবং হচ্ছে 3টা নিউট্রন তৈরি হয় এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ধারণা করা হয় যে এখানে প্রায় 200 মেগা ইলেক্ট্রোভোল্ট, এখানে প্রায় 200 মেগা ইলেক্ট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। আর এখানে দেখো যে এখানে একটা নিউটন দ্বারা একটা ইউরেনিয়ামকে আঘাত করার পরে দেখো 3টা নিউটন তৈরি হয়েছে। এই 3টা নিউটন পরবর্তীতে আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করে, এর পরবর্তীতে আবার 9টা ইউরেনিয়ামকে আঘাত করে, এভাবে এই বিক্রিয়াটা শৃঙ্খল আকারে চলতেই থাকে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা একবার শুরু হয়ে গেলে এটা অনবরত অবিরাম ভাবে চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত একে থামানো হয়। এজন্য নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াকে চেইন বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়াও বলা হয়। দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইউরেনিয়ামকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। যে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার একটা হচ্ছে ইউরেনিয়াম 235, এখানে 92টা প্রোটন এবং 143টা নিউট্রন রয়েছে। এই ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস খুব সহজেই আরেকটা নিউট্রনকে গ্রহণ করতে পারে। যদি সেই নিউট্রনের গতি কম হয় তখন ইউরেনিয়াম 235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায়। তখন
এটা তখন ক্রিপ্টন 92 এবং বেরিয়াম 141 এই দুটো নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। তার সাথে আরো 3টা নিউট্রন বের হয়ে আসে। এই পদ্ধতিতে প্রচন্ড তাপশক্তি বের হয়ে আসে। সেই তাপশক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এরপরে দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়? হ্যাঁ, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন কণাকে শোষণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়। কন্ট্রোল রড ব্যবহার করা হয়, এটা আমরা মুখস্থ রাখবো যে কন্ট্রোল রড ব্যবহার করা হয়। যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রন শোষণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়। যে নিউট্রনকে শোষণ করার জন্য বিশেষ ধরনের রড নিউক্লিয়ার রিঅ্যাক্টরে থাকে, যেগুলোকে বলা হয় কন্ট্রোল রড। এই কন্ট্রোল রডের সাহায্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রনকে শোষণ করা হয়। এরপরে 132 নম্বর এমসিকিউ, ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতটা নিউট্রন নির্গত হয়? সেটি হচ্ছে ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে 3টা নিউট্রন নির্গত হয়। কারণ দেখো যে ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় একটা ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস একটা নিউট্রনকে গ্রহণ করে পুরোপুরি অস্থিতিশীল হয়ে ক্রিপ্টন এবং ব্যারিয়াম এই দুটো ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায়। তার সাথে সাথে আরো 3টা নিউট্রন বের হয়ে আসে। দেখো এখানে আরো 3টা নিউট্রন বের হয়ে আসে। দেখো এই যে ইউরেনিয়াম 235 কে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন ইউরেনিয়াম 235 এটা এই নিউক্লিয়াসটা ভেঙে প্রায় সমভরে 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। একটা হচ্ছে ক্রিপ্টন এবং হচ্ছে বেরিয়াম, 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। এবং দেখো এখানে 3টা নিউট্রন উৎপন্ন হয়। এই 3টা নিউট্রন পরবর্তীতে আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করে। এভাবে পরবর্তীতে 9টা নিউট্রন তৈরি হয়। এভাবে চক্রাকারে শৃঙ্খলভাবে এই বিক্রিয়াটা চলতেই থাকে। তো আমরা বলতে পারি যে ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতটা নিউট্রন নির্গত হয়? সেটা হচ্ছে 3টা নিউট্রন নির্গত হয়। এর পরবর্তী তৃতীয় ধাপে 9টা নিউট্রন নির্গত হবে। এরপরে দেখো কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎস যেমন ডায়নামো, ইঞ্জিন বা অন্য কোনো যন্ত্র এর কাজ করার হারকে ক্ষমতা বলে। এখন দেখো নিচের কোনটি বল এবং বেগের গুণফল? দেখো বল এবং বেগের গুণফল হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে বল এবং বেগের গুণফল। কারণ দেখো আমরা জানি যে ক্ষমতা সমান সমান কাজ ভাগ সময়। এখন দেখো কাজকে যদি আমরা ভাঙি, তা আমরা জানি কাজ সমান সমান বল গুণন সরণ। তো কাজ সমান সমান আমরা লিখতে পারি বল গুণন সরণ, আর নিচে সময়। এখন দেখো বল গুণন সরণ ভাগ সময়। এখন সরণ ভাগ সময় এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেগ। সরণ ভাগ সময় এটাকে আমরা বলতে পারি বেগ। তাহলে বেগ সমান সমান সরণ ভাগ সময়। আচ্ছা, এখন দেখো ক্ষমতা সমান সমান বল গুণন বেগ। তার মানে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে বল এবং বেগের গুণফল। বল এবং বেগের গুণফলকে আমরা বলবো ক্ষমতা। তো নিচের কোনটি বল এবং বেগের গুণফল? সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে বল এবং বেগের গুণফল। এরপরে দেখো যে ক্ষমতার একককে কি বলে? ক্ষমতার একককে বলা হয় জুল, ওয়াট। ক্ষমতার একককে বলা হয় ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। দেখো আমরা জানি যে এক সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ 1 সেকেন্ড সময়ের ভেতরে যদি 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে তাকে আমরা বলবো 1 ওয়াট। তার মানে 1 ওয়াট সমান সমান 1 জুল পার সেকেন্ড। বিভিন্ন প্রয়োজনে ওয়াটের 1000 গুণ বড় একক কিলোওয়াট এবং 10 লক্ষ গুণ বড় একক মেগাওয়াট ব্যবহার করা হয়। দেখো ক্ষমতার একক অনেক ক্ষেত্রে কিলোওয়াট ব্যবহার করা হয় এবং এর চাইতেও বড় একক মেগাওয়াট ব্যবহার করা হয় ক্ষমতা প্রকাশ করতে। যেমন যে 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। 1000 ওয়াট মানে 10 টু দি পাওয়ার 3 ওয়াট। তো 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। আর 1 মেগাওয়াট সমান সমান 10 টু দি পাওয়ার 6 ওয়াট। 10 টু দি পাওয়ার 6 মানে 10 লক্ষ। তো 1 মেগাওয়াট সমান সমান 10 লক্ষ ওয়াট। এই দুটা মান আমরা মুখস্থ রাখবো, কারণ ক্ষমতার একক হচ্ছে ওয়াট হলেও অনেক সময় বড় কোনো রাশি প্রকাশের ক্ষেত্রে
ক্ষমতার একক হিসাবে কিলোওয়াট এবং মেগাওয়াট ব্যবহার করা হয়। এজন্য এই দুটো আমরা মুখস্থ রাখবো। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট এবং 1 মেগাওয়াট সমান সমান 10 লক্ষ ওয়াট বা 10⁶ ওয়াট। এখানে দেখো অনেক সময় ইঞ্জিনের ক্ষমতাকে প্রকাশ করার জন্য অশ্ব ক্ষমতা, যেটাকে বলা হয় হর্স পাওয়ার নামে আরো একটা একক ব্যবহার করা হয়। একে সাধারণত হর্স পাওয়ার বা এইচপি দ্বারা প্রকাশ করা হয়। এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, মানে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। হর্স পাওয়ারের অর্থ হচ্ছে অশ্ব ক্ষমতা, বাংলাতে এটাকে বলা হয় অশ্ব ক্ষমতা। আর 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য। এটা অনেকবার বিগত সালে এমসিকিউ পরীক্ষাতে এটা আসছে যে 1 অশ্ব ক্ষমতা, 1 অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট। সেটা হচ্ছে 1 অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। দেখো ক্ষমতার একক কোনটা? ক্ষমতার একক এর পূর্বে দেখেছি ক্ষমতার একক ওয়াট। আবার ওয়াট যদি না থাকে তাহলে ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড। ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে 1 ওয়াট বলা হয়। আমরা আগে দেখলাম যে 1 জুল পার সেকেন্ডকে বলা হয় 1 ওয়াট। এই যে 1 জুল পার সেকেন্ডকে বলা হয় 1 ওয়াট। এরপরে দেখো যেটা হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ সমান কত জুল। 1 ইউনিট বিদ্যুৎ সমান কত জুল, সেটা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 আওয়ার কাজ করলে যে শক্তি পাওয়া যায় তাকে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট বলা হয়। এটা আমরা মুখস্থ রাখবো যে 1 ইউনিট কাকে বলা হয়। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে চালালে যে শক্তি পাওয়া যায় বা যে শক্তি খরচ হয় তাকে 1 কিলোওয়াট আওয়ার বা এটাকে 1 ইউনিট বলা হয়। আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি, এটা কিন্তু বিদ্যুৎ যে আমরা খরচ করি এটা পরিমাপ করা হয় ইউনিট এককে। তাহলে 1 ইউনিট সমান 1 কিলোওয়াট আওয়ার, মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিটের সমান। তো 1 ইউনিট সমান সমান 1 কিলোওয়াট আওয়ার। এখন দেখো এই 1 কিলোওয়াট এটাকে যদি আমরা ওয়াটে প্রকাশ করি তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, কারণ 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। আর 1 ঘন্টা, দেখো এই ওয়াটকে আমরা বলতে পারি জুল সেকেন্ড। ওয়াটকে আমরা বলতে পারি জুল সেকেন্ড। তাহলে 1000 ওয়াট এটাকে আমরা বলতে পারি 1000 জুল পার সেকেন্ড গুণন 1 আওয়ার। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আমরা জানি 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, কারণ 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমরা এটাকে 60 দ্বারা গুণ করব। এরপরে আবার এটাকে সেকেন্ডে প্রকাশ করতে হলে তো এখন দেখো যে 1000 জুল পার সেকেন্ডের সাথে হচ্ছে যদি আমরা 3600 গুণ করি তাহলে হচ্ছে 36 গুণন 10⁵ জুল। তো আমাদের এটাকে দেখো এখানে দশমিক আছে হচ্ছে 36 এর পরে এই জায়গাতে। এখন বৈজ্ঞানিক সংখ্যার নিয়ম হচ্ছে যে সার্থক অঙ্কের 1 ঘর পরেই দশমিক বসাইতে হয়। তো 3 এর পরেই 1 ঘর পরে দশমিক বসাইতে হবে। তো দশমিক ছিল এই 6 এর পরে এই জায়গাতে, কিন্তু আমরা দশমিক 1 ঘর বামে প্রবেশ করিয়েছি। তো 1 ঘর বামে প্রবেশ করালে পাওয়ার কিন্তু 1 বৃদ্ধি পাবে, এজন্য এখানে 10⁶ হবে। তো আমাদের অ্যান্সার হবে 3.6 গুণন 10⁶ জুল। এবার দেখো ক্ষমতার মাত্রা কোনটা, আমরা এটা এর আগে করছি ক্ষমতার মাত্রা। তো একবার বলে দিচ্ছি। দেখো যে আমরা জানি ক্ষমতা সমান সমান কি, কাজ ভাগ সময়। তো কাজ সমান সমান কি, বল গুণন সরণ ডিভাইডেড বাই সময়। এখন দেখো বল সমান সমান আমরা কি জানি, বল সমান সমান জানি হচ্ছে ভর গুণন ত্বরণ গুণন সরণ ডিভাইডেড বাই সময়। এখন দেখো ত্বরণ আবার লব্ধ রাশি, ত্বরণকে যদি আমরা ভাঙি তাহলে পাই সরণ ডিভাইডেড বাই সময়। যেহেতু আগে থেকে একটা সময় ছিল এজন্য এখন সময় স্কয়ার হবে। এর পাশে গুণন সরণ। এখন দেখো যে ভর গুণন এই সরণ এবং এই সরণ, হ্যাঁ এই সরণ এবং এই সরণ যদি আমরা গুণ করি তাহলে হয় সরণ স্কয়ার। আর নিচে দেখো আগে থেকে সময় একটা ছিল এবং সময় স্কয়ার যদি নিচে আসে তাহলে সময় কিউব। তো এখন দেখো ভর সরণ এবং সময় তিনটাই এখন মৌলিক রাশি, এগুলোকে আর ভাঙা যাবে না। তো এই মৌলিক রাশিগুলোর যদি আমরা মাত্রা বসিয়ে দিই তাহলে আমরা ক্ষমতার মাত্রা পেয়ে যাব।
তো এখানে দেখো ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, ম্যাশ মানে ভর। দেখো সরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল এবং এটার পরে স্কোয়ার, এল স্কোয়ার। আর নিচে দেখো সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি। তো যেহেতু সময়ের পর কিউব আছে এজন্য টি এর উপরে কিউব হবে। তো এখানে দেখো এম এল স্কোয়ার, দেখো টি কিউব 142 নম্বর, ক্ষমতার মাত্রা কোনটি? তো এটা আমরা আমাদের মুখস্থ মান, ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এটা মুখস্থ রাখবে যাতে পরীক্ষাতে আসলে এমসিকিউতে খুব দ্রুতই করতে পারো। আর এটা কিভাবে বের করতে হয় আমরা আগের এমসিকিউটাতে শিখেছি। এখন দেখো যে 70 কেজি ওজনের একজন ব্যক্তি 5 মিনিটে 100 মিটার উঁচু পাহাড়ে ওঠে, তার ক্ষমতা কত ওয়াট? তো এখানে দেখো ভর এম হচ্ছে 70 কেজি, সময়টি হচ্ছে 5 মিনিট। তো মিনিটকে অবশ্যই আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তো আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো 5 মিনিট সমান 5 গুণন 60 সমান সমান 300 সেকেন্ড। আর এখানে যে ত্বরণ কাজ করছে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা কি আমরা অভিকর্ষ ত্বরণ যে সমান সমান 9.8 ms ইনভার্স 2, উচ্চতা h ইজিক্যাল টু 100 মিটার। এখানে দেখো যে ক্ষমতা p সমান সমান w ডিভাইড বাই t। তা ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে কৃত কাজ। আমরা জানি কৃত কাজ w সমান সমান mgh ডিভাইডেড বাই t। তো এখানে দেখো m এর মান 70, g এর মান হচ্ছে 9.8, h উচ্চতা হচ্ছে আমাদের 100, সময় হচ্ছে 300 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে আসছে 228.67 ওয়াট। এরপরে দেখো যে এটা ওই একই টাইপের অঙ্ক। আচ্ছা, এরপর আমরা দেখি হচ্ছে যে 145 নম্বর, যে 50 কেজি ভরের কোনো ব্যক্তি 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি উঠতে কত কাজ করবেন? তো এখানে দেখো ভর হচ্ছে 50 কেজি আর উচ্চতা এইচ সমান সমান 20 গুণন 25। কেন? কারণ হচ্ছে 25 সেন্টিমিটার উচ্চতার 20টা সিঁড়ি তিনি উঠবেন। তো তাকে টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে 20 গুণন 25 মানে 500 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 100 দ্বারা ভাগ করব। তাহলে 500 ভাগ 100 সমান সমান 5 মিটার। আর এখানে যে ত্বরণ কাজ করছে অভিকর্ষ ত্বরণ জি 9.8 ms ইনভার্স 2। তো আমরা জানি কৃত কাজ সমান সমান সঞ্চিত বিভব শক্তি। তো এখন দেখো কৃত কাজ ডাব্লিউ সমান সমান এম জি এইচ। তো এম এর মান হচ্ছে 50, জি এর মান 9.8 এবং উচ্চতা এইচ সমান সমান 5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2450 জুল, ব্যক্তিটি 2450 জুল কাজ করবেন। তো এবার দেখো একটা যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 150 মিটার উচ্চতায় 50 সেকেন্ড সময়ে তুলতে পারে, যন্ত্রটির ক্ষমতা কত? তো এখানে দেখো ভর এম হচ্ছে 200 কেজি, উচ্চতা এইচ হচ্ছে 150 মিটার, সময়টি হচ্ছে 50 সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ যে সমান সমান এখানে দেখো 9.8। আচ্ছা, এখানে দেখো যে একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 150 মিটার উচ্চতায় 50 সেকেন্ড সময় তুলতে পারে, যন্ত্রটির ক্ষমতা কত? আচ্ছা, এখানে 9.8 হবে, সম্ভবত ভুল মিসিং হয়েছে এটা। তো এখানে মানগুলা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 6000 ওয়াট। তো এখানে দেখো 6000 ওয়াটকে যখন আমরা কিলোওয়াটে কনভার্ট করব তখন 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আসবে হচ্ছে 6 কিলোওয়াট। এরপরে দেখো যে 50 মেগাওয়াট নিউক্লিয় যে 50 মেগাওয়াট নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়? তাহলে দেখো এখানে ক্ষমতা পি হচ্ছে 50 মেগাওয়াট। এটা মেগাওয়াটকে ওয়াটে প্রকাশ করতে হলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করতে হয়। 10 টু দি পাওয়ার 6 মানে 10 লক্ষ। আমরা জানি যে 1 মেগাওয়াট সমান সমান 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তো 50 মেগাওয়াট সমান সমান 50 গুণন 10 টু দি পাওয়ার 6 ওয়াট। তাহলে সময়টি হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আচ্ছা, তাহলে উৎপন্ন শক্তি W সমান সমান ওয়াট। তাহলে এখানে দেখো আমরা জানি P সমান সমান W ডিভাইডেড বাই T। তো এখানে W সমান সমান P ইনটু T। তো এখানে দেখো P এর মান হচ্ছে আমাদের হচ্ছে 50 গুণন 10 টু দি পাওয়ার 6 আর সময় T এর মান হচ্ছে 60 গুণন 60 মানে 3600 সেকেন্ড।
আচ্ছা, 1 ঘন্টা সমান 3700 সেকেন্ড। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.8 গুণন 10 টু দি পাওয়ার 11 জুল। এখন দেখো কর্মদক্ষতার একক কি? আমরা জানি কর্মদক্ষতার কোনো একক নেই, কারণ কর্মদক্ষতা হচ্ছে কোনো যন্ত্রের, দেখো কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়। দেখো কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, কর্মদক্ষতাকে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তো এখন দেখো কর্মদক্ষতা এটা সমান সমান কাজের পরিমাণ ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। তো এখানে আমরা কাজের পরিমাণটা কিভাবে বের করব? আমরা যদি প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয়টা বাদ দিই, মানে বাইরে থেকে আমরা যে পরিমাণ শক্তি প্রদান করেছি ওখান থেকে যে পরিমাণ শক্তি আসলে অপচয় হয়েছে, কারণ 100% শক্তি কিন্তু কাজে রূপান্তরিত হয় না, কিছু পরিমাণ শক্তি এখানে অপচয় হয়। সেই অপচয়কৃত শক্তিটা যদি আমরা প্রদত্ত শক্তি থেকে বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কিন্তু কাজের পরিমাণটা পেয়ে যাব, বিয়োগ করলেই কাজের পরিমাণটা পেয়ে যাব। তো এখানে আর নিচে থাকবে হচ্ছে প্রদত্ত শক্তি গুণন 100%, কারণ যেহেতু কর্মদক্ষতা হচ্ছে একটি শতকরা হিসাব, এজন্য 100 দ্বারা গুণ করতে হবে। তো এখানে দেখো যে কর্মদক্ষতা সমান সমান কাজের পরিমাণ ডিভাইড বাই প্রদত্ত শক্তি। তাহলে এখানে দেখো কর্মদক্ষতা হচ্ছে দুইটা শক্তির হচ্ছে অনুপাত, অর্থাৎ কর্মদক্ষতা হচ্ছে একই জাতীয় দুটা রাশির অনুপাত বলে এর কোনো একক নেই। এরপরে দেখো কর্মদক্ষতা এটা কাজের পরিমাণ ডাব্লিউ প্রদত্ত শক্তি ই এবং শক্তির অপচয় ই1 হলে কোন সূত্রটা সঠিক? দেখো আমরা একটু আগে শিখলাম যে কর্মদক্ষতা এটা সমান সমান কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। হ্যাঁ, কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি গুণন 100%। তো এখানে দেখো যে আমাদের প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয়, এটা যদি আমরা করি তাহলে আমরা কাজের পরিমাণ পাবো ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এখানে দেখো প্রদত্ত শক্তি হচ্ছে ই এবং শক্তির অপচয় হচ্ছে ই1, আর নিচে হচ্ছে প্রদত্ত শক্তি হচ্ছে ই গুণন 100%। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে? এ দেখো গ নম্বর অপশনে আছে, এটা সমান সমান ই মাইনাস ই1 ডিভাইডেড বাই ই গুণন 100%। তার মানে আমরা প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয় বিয়োগ করব, তাহলে আমরা কাজের পরিমাণটা পেয়ে যাব, আর নিচে থাকবে মোট প্রদত্ত শক্তি গুণন 100%। আচ্ছা, এখানে দেখো যে কোন যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বোঝায়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বোঝায়? দেখো যন্ত্রে 90 জুল শক্তি দিলে লভ্য কার্যকর শক্তি 100 জুল। আচ্ছা না, যন্ত্রে 100 জুল শক্তি দিলে লভ্য কার্যকর শক্তি 90 জুল। হ্যাঁ, কর্মদক্ষতা 90% বলতে বোঝায় যে আমরা যদি যন্ত্রে 100 জুল শক্তি দিই তাহলে লভ্য কার্যকর শক্তি পাবো হচ্ছে 90 জুল। তার মানে ওই যন্ত্রটা আমাকে কাজ দিতে পারবে 90 জুল, আর বাকি 10% এখানে অপচয় হবে। তো দেখো এখানে যে কোন যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বুঝি যদি এই যন্ত্রে 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে সেই যন্ত্র থেকে প্রাপ্ত লভ্য কার্যকর শক্তি হবে 90 জুল, বাকি 10 জুল শক্তি অপচয় হবে। তো এখানে আরেকটা এমসিকিউ আমরা সলভ করে দেখো, প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে দুই ধাপে কত কর্মদক্ষতা? আচ্ছা দেখো, প্রদত্ত শক্তি হচ্ছে 100 জুল। এখন প্রদত্ত শক্তি 100 জুল, তাহলে 10% অপচয় যদি হয় তাহলে 100 জুলের 10% মানে 10 জুল। এখন দেখো কার্যকর শক্তি আমরা কিভাবে পাবো? কার্যকর শক্তি আমরা পাবো হচ্ছে প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয়। এখানে প্রদত্ত শক্তি হচ্ছে 100 জুল আর শক্তির অপচয় হচ্ছে 10 জুল, তাহলে বিয়োগ করলে থাকছে 90 জুল। তাহলে 90 জুল শক্তি হচ্ছে আমাদের কার্যকর শক্তি। এখন দ্বিতীয় ধাপে প্রথম ধাপের কার্যকর শক্তি হচ্ছে 90 জুল, এখন দ্বিতীয় ধাপে 90 জুলের আবার 10% অপচয় হবে, তাহলে থাকবে হচ্ছে 90 জুলের 10% হচ্ছে 9 জুল। তো আবার কার্যকর শক্তি এক্ষেত্রে হবে 90 মাইনাস 9 মানে 81 জুল। তাহলে এখানে দেখো যে দুই ধাপে কত কর্মদক্ষতা, তাহলে এখানে দেখো এখানে কর্মদক্ষতা হচ্ছে কত? আমরা জানি কর্মদক্ষতা হচ্ছে উপরে থাকবে হচ্ছে কার্যকর শক্তি এবং নিচে থাকবে হচ্ছে মোট প্রদত্ত শক্তি গুণন 100%। তো এখানে আমার দুই ধাপে কার্যকর শক্তি হচ্ছে 81%। আমার দুই ধাপে কার্যকর শক্তি থাকছে কত? 81%। শেষে দেখো কার্যকর শক্তি আমরা পাচ্ছি হচ্ছে
দুই ধাপ পরে কার্যকর শক্তি আমাদের অবশিষ্ট থাকছে 81 জুল। তার মানে দেখো কার্যকর শক্তি হচ্ছে 81, আর মোট প্রদত্ত শক্তি আমরা শুরুতে দিয়েছিলাম 100 জুল গুণন 100%, তো এটা ক্যালকুলেশন করলে আসছে 81%। তো এখানে কর্মদক্ষতা হচ্ছে 81%।